সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের সংসারের কিছুটা কাজ করে আর কিছুটা অপূর্ণ রেখেই বাবুকে টিউশনিতে দিয়েই চলে আসলাম এই বাড়িতে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন সেই রকম ভাবে কোনো ভ্লগ দিতে পারি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই এই কথাটা মাথায় আসেনি, কিন্তু তারপর ভাবলাম যে একটা ভ্লগ বানানো যাক। এই বাড়িতে আসা মাত্রই প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর উঠোনটা পরিষ্কার করে নিলাম, তারপর চলে আসলাম এঁটো বাসন যেগুলো ছিল সেইগুলোকে পরিষ্কার করতে। মায়ের শরীর খারাপ, কিছু করার নেই, এগুলো তো আমাকে দেখতেই হবে। আর একটা কথা না বললেই নয়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়াতে এই একটা সুবিধা কিন্তু আমার আছে। সত্যি বলতে মা কিন্তু যতক্ষণ পর্যন্ত পারে সুস্থ থাকাকালীন ততক্ষণ পর্যন্ত কিন্তু সব কাজ নিজের হাতেই করতে পছন্দ করে। গতকালকেও মা যতক্ষণ সুস্থ ছিল ততক্ষণ পর্যন্ত যতটা সম্ভব ততক্ষণ পর্যন্ত কাজ করে গেছে। অন্যান্য সব কাজের একটু হলেও বিরতি থাকলেও সংসারে কিন্তু কোনো বিরতি নেই। সেভাবে কখনোই মাকে না শুয়ে দেখতে দেখতেই কেমন একটা অস্বস্তি লাগে যখন মা অসুস্থ হলে শুয়ে থাকে। কারণ সংসারের কাজের পাশাপাশি মা কিন্তু হাতের নানা রকম কাজ করতে পছন্দ করে। এই যেমন উলের কাজ, আসন সেলাইয়ের কাজ, তারপর কাঁথা বানানো। বেশ অনেকগুলোই বাসনপাতি ছিল, সেইগুলোকে পরিষ্কার করার পর ভাবলাম ঘরটা একটু মুছে নিই। যদি এখন সুস্থ থাকতো তাহলে কোনো রকমে এই লাঠিটা দিয়ে আমাকে ঘর মুছতে দিতই না। আর এই যে ছোট্ট ঘরটা, এই ঘরটা কিন্তু অনেক বছরের পুরনো। দাদা আর দিদি অনেক কষ্ট করে এই ঘরটা প্রথম জমি কেনার পর বানিয়েছিল। এর আগে আমি এই ঘরটাতেই থাকতাম। সত্যি বলতে এই ঘরটা যতই পুরনো হোক না কেন, তবুও আমার কাছে এই ঘরটা কিন্তু ভীষণ ভালো লাগার একটা জায়গা। আমার পরে এই ঘরটার দখলে ছিল আমার বোন, তারপর ছিল আমার ভাই, আর এখন ফাইনালি বাবু। এই ঘরটা অনেকটাই ছোট, তবুও বাড়ির বাকি ঘরগুলো থেকে এই ঘরটা কিন্তু নিরিবিলি। আর এই যে এই জিনিসটা আমার মা বানিয়েছে। যে মানুষটা সকালবেলা নিয়ম করে ঘুম থেকে ওঠার পর থেকে একটু বিশ্রাম না নিয়ে পুরো সংসারটাকে নিজের হাতে সামলায়, সে আজকে শুয়ে আছে। আর এটাই আমাদের না দেখতে দেখতে একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। মা এখন অসুস্থতায় শুয়ে রয়েছে, তা না হলে এই লাঠিটা দিয়ে কোনো রকমেই ঘর মুছতে দিত না। ওনার হাঁটুর ব্যথার জন্য আমি এটা এনে দিয়েছিলাম ঠিকই, কিন্তু কখনো সেইভাবে ইউজ করেনি। সকালবেলা এসে দেখি মা দাদার জন্য চা বানাচ্ছিল। তারপর আমি মাকে বললাম, তোমার তো জ্বর, তুমি ওষুধ খেয়ে গিয়ে শোও। তো আজকে দশহরা, বাড়িতে রান্না করা যাবে না, সেই কারণেই কিন্তু মা আগের দিন রাত্রেবেলা সেই জ্বর অবস্থাতেই যতটুকু পেরেছে ততটুকু রান্না করে রেখে দিয়েছে। ঘর মোছার পর আমি খাটটা গোছাতে এসে দেখি বাবুর কাণ্ড। তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে যত সাবধানেই থাকি না কেন, তারপরেও সমস্যা পেছন ছাড়ে না। তাই একটা দিদির কথা শুনে বাবুর কাছে একটা গীতা আর একটা হনুমান চল্লিশা দিয়ে বলেছিলাম যখনই সময় পাবি তখনই ওটা পড়বি। এরপর চলে আসলাম বাকি যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো গোছাতে। সময়ের কাছ থেকে একটা জিনিস আমি বেশভাবে উপলব্ধ করেছি, যেহেতু হাজারো সমস্যার মধ্যে আমার হাসতে ভালো লাগে বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পছন্দ করি, সেই কারণেই হয়তো আমাকে এরকম সবসময় সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর বাবাকেও ঘুম থেকে তুলে দিয়ে স্নানে পাঠিয়ে দিলাম, কারণ এই জলগুলো ভরতে ভরতে বাবা স্নান হয়ে যাবে। কারণ বাবাকে চা বানিয়ে দেওয়ার পর বেশ কিছু কাজ বাকি ছিল। বেশ কিছু কাজের মধ্যে যেটা ছিল সেটা হলো জামা কাপড় কাচা ধোয়া। সামনাসামনি হাতের কাছে যে কটা জামা কাপড় পেয়েছিলাম সেই কটা জামা কাপড় আমি কেচে ধুয়ে দিয়েছিলাম। একটা সংসারে টুকিটাকি কিন্তু কম কাজ থাকে না। আজকে তো দশহরা, বাড়িতে রান্না করা যাবে না। দিদি যখন বেঁচে ছিল তখন এই সব দিনগুলোতে, মানে যে দিনগুলোতে বাড়ি রান্না করা যাবে না সেই সব দিনগুলোতে দাদার এই দোকান থেকেই কিন্তু আগুন ব্যবহার করতো। দিদি দেখা দেখি মাও তাই করতো, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব না, কারণ আমি সেইভাবে ওখান থেকে কিছুই করতে পারি না। এই হলো আমাদের পাড়ার মনসা থান। আজকের দিনে এখানে কিন্তু পাড়ার পাশাপাশি আশেপাশের পাড়ার থেকেও সবাই পুজো দিতে আসে। আমার মা যেহেতু অসুস্থ তার জন্য মা আজকে আসতে পারবে না। মেয়েদের দুটো সংসার হওয়া সত্ত্বেও মেয়েদের কিন্তু নিজস্ব কোনো সংসার থাকে না। খারাপ লাগলেও বা গায়ের জোরে সেটাকে না বিশ্বাস করলেও এটাই কিন্তু বাস্তব। ওই বাড়িতে যতটা পারলাম ততটা গুছিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। এখানে আসার পরপরই দেখো আমি এখানটায় ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো আমার গাছে কতগুলো বেগুন হয়েছে। আর এই লঙ্কা গাছগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, তারপরেও কোনো লঙ্কা এখানে হলো না। এদিকে বরবটি গাছে অনেকগুলো বরবটি হয়েছিল, এখন আর হয় না, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই ভেন্ডি গাছে আগে ভেন্ডি হয়েছিল, সেটা তোলা হয়নি, এখন শুকিয়ে গেছে আর নতুন করে ফুল এসছে। এদিকে ভাবছি বরবটি যখন এখন হবে না তখন আমি এই গাছটা পুরোপুরি ভাবে তুলে দেবো। ভাবতে ভাবতেই দেখি বেশ কতগুলো ফুল এসছে, তার জন্য ওটা আর কিছু করলাম না, রেখে দিলাম। কতগুলো শাক গাছ হয়েছে, আর এখানে একটা লেবু গাছ হয়েছে, এটা কিন্তু আমি লেবু খেয়ে বীজ পুঁতেছিলাম তার জন্য। আর এখানে দেখো একটা ক্যাপসিকাম গাছ, এটাও কিন্তু আমার ক্যাপসিকামের বীজ পুঁতেই বানানো। আর এখানে একটা পুঁই শাক গাছ হয়েছে, বেশ কতগুলো কচু গাছ হয়েছে। এখানে একটা 12 মাসের ইঁচড় গাছ লাগানো। ইঁচড় গাছ দুটো আর এই পেঁপে গাছগুলো কিন্তু একসাথেই লাগানো, কিন্তু তারপরেও দেখো পেঁপে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর ইঁচড় গাছটা যেমন পুঁতেছিলাম ঠিক তেমনই আছে। আর এখানে এই পেঁপে গাছে দেখো অনেকগুলো কিন্তু পেঁপেও ধরেছে। আর যে ইঁচড় গাছ দুটো রয়েছে ও দুটো একই অবস্থায় রয়ে গেছে। তারপর দেখো আমি এই জায়গাটায় গেটটা দিয়ে দিলাম। গেটটা দিয়ে আমি চলে আসবো এখন বাড়িতে। গাছগুলো যখন অনেক ছোট ছিল তখন রোজ এসে জল
দিতাম, কিন্তু এখন বৃষ্টি হয় বলে জল দেওয়া হয় না। এরপর চলে আসলাম আমি বাড়িতে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা গেটের ওখানে জাল লাগিয়ে দিয়েছি। কারণটা হলো যখন তখন ঘরের মধ্যে বিড়াল ঢুকে যেত। আর সেদিন তো বাবুকে হাঁচড়িয়েও দিয়েছিল। সকালে যদিও স্নান করেছি, তারপরেও বাড়িতে আসার পর আরেকবার স্নান করে দেখো কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিচ্ছি। এর মধ্যে কতগুলো জামা কাপড় ছিল যেগুলোকে আমি গতকাল কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একটা দুঃখের কথা কি বলবো, ইঁদুর এখন আমার মশলার কোটো কাটা বাদ দিয়ে দেখো গাছগুলোকে কিভাবে নষ্ট করে রেখেছে। এরপর খাটের উপর কতগুলো শুকনো জামা কাপড় ছিল যেগুলোকে ভাঁজ করতে হবে, কিন্তু তার আগে একটু জল খেয়ে নিলাম। অনেকটাই কষ্ট হয়ে গেছিল, ডান হাতটাই এত ব্যথা হয়েছে যে আমি হাত কিন্তু সেভাবে নাড়াতে পারছি না। তাই ভাবলাম একটু শুয়ে নি, তারপর বাকি কাজগুলো করব। সংসারে থাকতে গেলে কাজ করতেই হবে। স্নান করিয়ে আসা হয়নি, তাই ভাবলাম একটু পরে গিয়ে স্নানটাও করিয়ে আসবো।